5 তারিখের পট পরিবর্তন এবং এই নতুন স্বাধীনতার পর আমরা আমাদের বিদেশে থাকা সেই সব সংগ্রামী বিপ্লবী ভাইদেরকে আসলে আলাদাভাবে কোনো বিশেষ মূল্যায়ন বা বিশেষ একটা মর্যাদা প্রদর্শন কিন্তু এই দেশ থেকে করা হয়নি। পার্সোনালি করেছে, মানুষ ভালোবাসে, মানুষের ভালোবাসা তো এটা ছড়িয়ে ছিটিয়ে থাকা একটা বিষয়। যোগ করলে অনেক বড় কিছু, কিন্তু মৌলিকভাবে তাদের প্রতি একটু শ্রদ্ধা নিবেদন করা, তাদেরকে একটা কংগ্রেচুলেশন জানানো, তাদেরকে দেশে আসার জন্য আমন্ত্রণ জানানো, তাদেরকে একটা চিন্তা ভাবনার স্থানে জায়গা করে দেওয়া যেন তারা দেশ গঠনে নিজেদেরকে কাজে লাগাতে পারেন, আমরা তাদের দ্বারা বেশি উপকৃত হতে পারি। এই কাজটি কিন্তু আমাদের দ্বারা হয়নি। হয়তো বা তারা দেখবেন আমার এই সাক্ষাৎকার, তাদের মনে এই বেদনাটা এবং ব্যথাটা থাকা স্বাভাবিক। সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য, ওনাদের ভূমিকাকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস হাসান, এটা ব্যক্তি পর্যায়ে প্রশ্ন চলে আসলো। এরপরও বলি, এই জাতি ফেসিবাদে যখন আক্রান্ত, ফেসিবাদের করাল থাবায় যখন পরাস্ত, তখন দেশের বাইরে থেকে, ভিতর থেকে যারা কথা বলতে পারছেন না, অনেক তথ্য, অনেক উপাত্ত তারা বের করতে পারছেন না, গোটা বিশাল এক দল বিএনপি অসহায় হয়ে পড়ে আছে। হ্যাঁ, জামাত ইসলামীর মতো দল, তারা প্রকাশ্যে জনগণকে উদ্বুদ্ধ করার মতো সুযোগ পাচ্ছে না, এবং অন্যান্য ইসলামপন্থীরা নেতৃত্ব জেলে পড়ে আছে, এই একটা অবস্থা ছিল। এই সময়টুকুতে তারা ফেসিবাদের বিরুদ্ধে এই জাতিকে অনেক তথ্য, অনেক উপাত্ত, অনেক অনুপ্রেরণা দিয়ে জাগিয়ে তোলার পিছনে তাদের ভূমিকাটা একেবারে জাতীয় বীরের মতো, এবং সেই বীরত্বের এবং সেই সাহসিকতার জন্য তাদেরকে সেলুট এই জাতির জানানো দরকার ছিল আরও স্পষ্টভাবে। কিন্তু 5 তারিখের পট পরিবর্তন এবং এই নতুন স্বাধীনতার পর আমরা আমাদের বিদেশে থাকা সেই সব সংগ্রামী বিপ্লবী ভাইদেরকে আসলে আলাদাভাবে কোনো বিশেষ মূল্যায়ন বা বিশেষ একটা মর্যাদা প্রদর্শন কিন্তু এই দেশ থেকে করা হয়নি। জি, পার্সোনালি করেছে, মানুষ ভালোবাসে, মানুষের ভালোবাসা তো এটা ছড়িয়ে ছিটিয়ে থাকা একটা বিষয়। যোগ করলে অনেক বড় কিছু, কিন্তু মৌলিকভাবে তাদের প্রতি একটু শ্রদ্ধা নিবেদন করা, তাদেরকে একটা কংগ্রেচুলেশন জানানো, তাদেরকে দেশে আসার জন্য আমন্ত্রণ জানানো, তাদেরকে একটা চিন্তা ভাবনার স্থানে জায়গা করে দেওয়া যেন তারা দেশ গঠনে নিজেদেরকে কাজে লাগাতে পারেন, আমরা তাদের দ্বারা বেশি উপকৃত হতে পারি। এই কাজটি কিন্তু আমাদের দ্বারা হয়নি। হয়তো বা তারা দেখবেন আমার এই সাক্ষাৎকার, তাদের মনে এই বেদনাটা এবং ব্যথাটা থাকা স্বাভাবিক। এর পরবর্তী সময়ে তাদের যে ভূমিকা বিভিন্ন দিকে তারা ভূমিকা মুভ করেছে। কারণ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যেমন এক জায়গায় থেমে থাকেনি, হঠাৎ এরকম মনে হলো, হঠাৎ ওরকম মনে হলো, হঠাৎ লাল মনে হচ্ছে, হঠাৎ সবুজ মনে হচ্ছে, হঠাৎ নীল মনে হচ্ছে, কালার চেঞ্জ হচ্ছে। তারাও দেশের বাইরে থেকে তাদের কথা এবং বার্তা কিছুটা বিপরীতমুখী, অনেক সময় আগের কথার সঙ্গে পরের কথার একটু অমিল বেমিল, এটা কিন্তু স্বাভাবিক। দেশের ভিতরে থেকে তো আমরাই তো বুঝতে পারছি না যে কী বলবো, কী করব, কোনটা হতে যাচ্ছে। তারাও সেরকম কিছু ভূমিকায় হয়তোবা মনের আক্ষেপ থেকে, দুঃখ থেকে, এবং দেশের যে একটা অনাস্থাভাজন একটা পরিস্থিতি, যে আসলে কি হতে যাচ্ছে বোঝা যাচ্ছে না, সেটা থেকে তারা বিভিন্ন সময় করছেন, এবং অনেক সময় রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে তারা কথাবার্তা বলছেন, বিভিন্ন দলের নেতৃত্বের বিরুদ্ধে কথা বলছেন, তারা তাদের দৃষ্টিকোণ থেকে বলছেন। অথচ বাংলাদেশে উপস্থিত থেকে যারা রাজনীতি করছেন, তারা হয়তো রাজনীতির প্রয়োজনে বিভিন্ন বক্তব্য, বিভিন্ন মন্তব্য, বিভিন্ন তাদের চিন্তার পরিবর্তন, কৌশলের পরিবর্তন তারা প্রকাশ করছেন। এই পরিবর্তনটা তাদের কাছে ভালো লাগছে না, যে উনি এই কথা বললেন, এখন আবার এই কথা বলছেন। তো এটা হলো ইন্টারনাল যোগাযোগ থাকা দরকার ছিল। যোগাযোগ থাকলে ভুল বোঝাবুঝিটা কম হতো, এবং ভুল বোঝাবুঝি কমে এলে ভুল কথা এবং ভুল বার্তাগুলো কমে আসে। গণ অভ্যুত্থানের সময় যারা সমন্বয়কের ভূমিকা পালন করেছেন একদম সামনের সারি থেকে, তারা পরবর্তীতে একটি সংগঠন গঠন করেছেন, রাজনৈতিক সংগঠন এনসিপি। তাদের দল সম্পর্কে আপনার থেকে একটি কমেন্ট জানতে চাচ্ছি, যে তাদের কর্মকাণ্ড আপনার কাছে কেমন লাগে, এবং তারা কি সামনে ভালো করবে কিনা, কোনো জুটে যাবে কিনা, বা তাদের সম্পর্কে আপনার মতামত? এনসিপি হচ্ছে ন্যাশনাল সিটিজেন পার্টি, জাতীয় নাগরিকদের দল, নাগরিক পার্টি। নামটা সুন্দর, এবং এটা বর্তমান পরিস্থিতির সঙ্গে যায়। খুবই ভালো একটা চিন্তা এবং সিদ্ধান্ত ছিল। কিন্তু এনসিপির নেতৃত্বে যারা আছেন, তারা অনেকেই, বলবো যে যারা নাকি সেই আন্দোলনের নেতৃত্বে ছিলেন, তাদের অনেকেই এনসিপির সম্মুখ সারিতে আছেন। জনগণ তাদের কাছে কী চেয়েছিল, এই জায়গাটা তাদের ধরতে পারতে হবে, বুঝতে পারতে হবে। এটা হচ্ছে তাদের রাজনীতির প্রথম সাফল্য।
জনগণ যদি আওয়ামী লীগ এবং বিএনপির মতো প্রচলিত রাজনৈতিক শক্তির বাইরে তৃতীয় কোনো শক্তি আশা করে থাকে, হ্যাঁ, তো সেই শক্তিটা যদি তারা হয়ে থাকেন তাহলে তাদেরকে সেই আন্দাজ থেকেই প্রথম থেকেই কাজ করা দরকার ছিল। আমি বলি এনসিপি প্রথম যখন আত্মপ্রকাশটা ঘটলো, আত্মপ্রকাশের অনুষ্ঠানে এত বড় জাঁকজমক করাটা জনগণ চেয়েছিল না। জি, জাঁকজমক জনগণ অনেক দেখেছে, আওয়ামী লীগের মঞ্চ দেখেছে, বিএনপির মঞ্চ দেখেছে। জনগণ চেয়েছিল সাধারণ একটা সাদামাটা দল যারা নাকি নিজেদের প্রচারের জন্য আর জাঁকজমকের জন্য প্রথমেই এত বড় কোটি 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 টাকার একটা মহড়া দেখাবে, তা নয়, বরং তারা যে জনগণের বন্ধু, তারা এই আগের রাজনৈতিক চরিত্র থেকে বের হয়ে আসবে। এনসিপির নেতৃবৃন্দ নিজের এলাকায় শত শত গাড়ির বহর কেন করতে হবে? গাড়ির বহর কি তাদের কোনো একটা ভোট বাড়িয়েছে? তারা যদি হেঁটে বহর করতেন, রিক্সায় বহর করতেন, ভোট বাড়তো, জনপ্রিয়তা বাড়তো। তো তারা তো রাজনীতিবিদ নন। আমার স্পষ্ট কথা, দেখেন বাংলাদেশে ফেসিবাদ বিরোধী কোনো আন্দোলন কিন্তু হয়নি। 2018-তে একটা আন্দোলন হয়েছিল নুরুল হক নূরের নেতৃত্বে, জি, কোটা সংস্কার আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন। 2024-এ এসেও সেই কোটা সংস্কার আন্দোলন। জি, এখন আমি যদি বলি যে বাংলাদেশের যে ছাত্ররা সেই আন্দোলনের সম্মুখভাগে নেতৃত্ব দিয়েছেন, তারা দেশ নিয়ে ভাবলেন কবে? রাজনীতির যে হিসাব নিকাশ এবং খুবই সূক্ষ্ম কলাকৌশল এবং ব্যাপার, এগুলি তারা খুব ভালো জানেন বলে আমার মনে হয় না, জানার কথাও না। কারণ এদেশের ছাত্ররা মূলত ফেসিবাদ বিরোধী কোনো আন্দোলন অতীতে 16 বছর করেনি। এখন আমাদের শেখ হাসিনার কোনো অন্যায় বিরুদ্ধে এই যে আয়নাঘর নিয়ে এত কথা, আয়নাঘরের ব্যাপারে তথ্য যখন ফ্ল্যাশ হলো, বা বিভিন্ন মানুষ গুম হয়ে যাচ্ছেন, কোনো গুমের বিরুদ্ধে কি ঢাকা ভার্সিটির ছাত্ররা কোথাও দাঁড়িয়েছেন? পাওয়া যাবে? এটা পাওয়া যাবে না। কোনো খুনের বিরুদ্ধে ঢাকা ভার্সিটির ছাত্ররা প্রতিবাদ করেছেন? করেননি। বা কোনো ধরনের কোনো জুলুম, অত্যাচার, নির্যাতন, স্বৈরাচারের বিরুদ্ধে তারা কোনো মুখ খুলেননি। ছাত্রদের জীবন ঘনিষ্ঠ ব্যাপার হচ্ছে পড়াশোনা শেষ করার পর চাকরি পাওয়া। সো সেই চাকরি পাওয়ার পথে যে বাধাটা, কোটা, সেটা তারা একান্ত নিজেদের ভবিষ্যৎ গড়ার জন্যে কোটার বিরুদ্ধে তারা নেমেছেন, কোটা সংস্কারের জন্যে। এটাকে খুব জাতির পক্ষে, দেশের পক্ষে তারা খুব চিন্তা চেতনা বোধ নিয়ে মানে একেবারে এটাকে দেশমাতৃকার ভালোবাসায় বা জাতীয় মুক্তির প্রত্যাশায় তারা নেমেছেন এটা বলবো না। এটা হচ্ছে ছাত্রদের নিজেদের প্রয়োজনীয় একটা সাবজেক্ট নিয়ে তারা নেমেছেন। 18 সালেও, 24 সালেও সেই সাবজেক্টে নামার পর এটা যখন বিভিন্নভাবে এটা প্রলম্বিত হলো, সরকার এটাকে নির্বাপিত করতে পারলো না, বরং হঠাৎ করে একজন আমাদের শহীদ হয়ে গেলেন, প্রথম শহীদ আমাদের রংপুরের বীর মুক্তিযোদ্ধা আবু সাইদ ভাই। উনি শহীদ যাওয়ার পর সেটা আর কোটার সংগ্রামে থাকে নাই, সেটা হয়ে যায় সরকার বিরোধী একটা আন্দোলনের রূপ নেয়। এবং সেখানে তখন শুধু ছাত্ররা না, গোটা বাংলাদেশের বহুদিন ধরে নির্যাতিত ছাত্র, যুব জনতা নেমে আসে, বিভিন্ন দল মতের মানুষ নেমে আসে। এবং এটা তখন আপনি এটা একটা বড় ধরনের একটা আন্দোলনের রূপ নেয়, অভ্যুত্থানের রূপ নেয়। এবং রাজনৈতিক শক্তি যারা নেমে এসেছিলেন মূলত, হ্যাঁ, পথে পথে মোড়ে মোড়ে শক্ত প্রতিরোধ বহু গড়ে তোলা তো শুধু ছাত্রদের পক্ষে সম্ভব ছিল না। যারা করেছেন তারা তাদের রাজনৈতিক পরিচয়, স্লোগান এবং তাদের প্ল্যাকার্ড এবং কোনো রকম ব্যানার সব কিছু হাইড রেখে তারা চেয়েছেন যে হ্যাঁ, ছাত্রদের নেতৃত্বে এটা হোক, আমরা সঙ্গে থাকি এবং এটাকে কন্ট্রোল করি। এভাবেই গিয়ে অভ্যুত্থানটা হয়েছে। কাজে এটা সম্মুখভাগে যারা ছিলেন তারা গোটা জাতিকে নেতৃত্ব দেওয়ার শক্তি, সাহস এবং প্রজ্ঞা তারা রাখেন, এটা মনে করা যেমন ভুল হবে। এবং তারা সম্মুখ সারিতে না আসলে এই পরিস্থিতি হতো না, এটা আমাদের মনে রাখতে হবে। কাজে তারাই হচ্ছেন মহান বীর। কিন্তু সেই মহান বীরেরা রাজনীতি করার যোগ্যতা রাখেন কিনা সেই প্রশ্নে আমরা এনসিপির কথা চলে আসে। আজকে এনসিপি প্রতিষ্ঠাকালেই এটা আত্মপ্রকাশ যে জৌলুসের মাধ্যমে হয়েছে, জাঁকজমকের মাধ্যমে হয়েছে, এটা জনগণ চায়নি। জনগণ আওয়ামী লীগ এবং বিএনপির অনেক জৌলুস দেখেছে। জৌলুস মুক্ত জনগণের বন্ধু একটা দল চেয়েছিল, মানুষ হোঁচট খেয়েছে। এবং আমাদের এনসিপির নেতৃবৃন্দ তাদের যার এলাকায় শত শত গাড়ির বহর করছেন। জনগণ তো এরকম একটা দল চায়নি, এরকম বহর তো তারা আওয়ামী লীগ বিএনপির কাছে দেখেছে, নতুন দলকে তারা এরকম চায়নি। এবং এখানে ছেলে মেয়েদের একই সঙ্গে রাজনীতির সম্মুখ সারিতে থাকা, এটা 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 এই বিষয়ে আমি কিছু বলতে চাচ্ছি না। কিন্তু এখানে কিছু ছেলে মেয়ে সংক্রান্ত কিছু কেলেঙ্কারি এগুলো প্রকাশ পেয়েছে, যেগুলো জনগণ ভালো চোখে কখনোই দেখে না এবং দেখেনি।
এছাড়াও কিছু দুর্নীতির প্রশ্ন উঠেছে বিভিন্ন নেতৃবৃন্দের নামে, বিভিন্ন পরিচিত মুখের নামে। হ্যাঁ, সরকারি অফিস, আদালত, সচিবালয়ে বিভিন্ন রকমের দুর্নীতির আশ্রয় বা তাদের নাম ভাঙিয়ে আশ্রয় তাদের পিতাদের পরিবারের সদস্যদের নামে আসছে। এগুলো সত্য অথবা মিথ্যা অথবা আংশিক সত্য, এটা প্রমাণ হতে সময় লাগবে। কিন্তু এই ধরনের অভিযোগ ওঠাটাই জনগণ পছন্দ করেনি, সহ্য করতে পারেনি। যাদের নেতৃত্বে আমরা জীবন দিতে প্রস্তুত হলাম, তারা একটা দল করলো, আমরা ভাবলাম যে আওয়ামী লীগ বিএনপির বাইরে একটা নমুনা, একটা দৃষ্টান্ত তারা দেখাবে জাতিকে। তারা সেই দুর্নীতির অভিযোগ, এই তাদের মধ্যে ভোগবিলাস, এই জৌলুস, এই তাদের মধ্যে কেলেঙ্কারি, এগুলো মানুষ ভালো চোখে দেখেনি। এই পর্যন্ত একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এরপরও তারুণ্যের শক্তিতে বাংলাদেশ আগাবে। তারুণ্যের ডাকেই বাংলাদেশ জেগে উঠেছিল এবং অভ্যুত্থান ঘটিয়েছিল। সেই তারুণ্যের সামনের সারির নেতারা যে দলে আছেন, সেই দলটা নিজেদেরকে ধুয়ে মুছে, নিজেদের ভুল ত্রুটিগুলো দূরে সরিয়ে এবং চিহ্নিত অপরাধী কোনো ব্যক্তি থাকলে তাদেরকে পিছনের সারিতে ঠেলে দিয়ে সামনের সারিটা পরিচ্ছন্ন করে যদি তারা এগিয়ে যান, ভোগ বিলাস, জৌলুস, এই মেন্টালিটি এবং এই কনসেপ্ট থেকে বের হয়ে তারা যদি জনগণের বন্ধু, জনগণের কাতারে, খেটে খাওয়া মানুষের কাতারে নিজেদেরকে নেতৃত্বের আসনে নিয়ে আসতে পারেন এবং বন্ধুত্বের আসনে নিয়ে আসতে পারেন, সেবকের আসনে নিয়ে আসতে পারেন, তাহলে একটা দল মাত্র শুরু হয়েছে, 1 বছর বয়স এখনও হয়নি। এখনই আমরা এটা ব্যর্থ নাকি সফল বলার সময় হয়নি। হঠাৎ করে দেখবেন মাথাচাড়া দিয়ে উঠতে পারে এনসিপি, জনগণ তাকে কুলে নিতে পারে, গ্রহণ করতে পারে। আওয়ামী লীগকে যেভাবে জনগণ প্রত্যাখ্যান করেছে, অন্যান্য বড় দলকে প্রত্যাখ্যান করে হঠাৎ করে এনসিপিকে ভালোবেসে ফেলতেও পারে। এবং সেই জন্যে এনসিপির প্রয়োজন খুবই বুদ্ধিমত্তা সম্পন্ন, রাজনৈতিক কলাকৌশল বোঝেন এবং দূরবর্তী প্রজ্ঞাবান, দূরে কি হতে যাচ্ছে এখান থেকেই পরের ব্যাপারটা বুঝতে পারেন, এইরকম প্রজ্ঞাবান, দক্ষ, সুকৌশলী কিছু রাজনৈতিক প্রতিভা তাদের নেতৃত্বে থাকা দরকার। উপদেষ্টা, এবং সেটা শুধু লোক দেখানো, চেয়ার সাজানো উপদেষ্টা না। উপদেষ্টা সেরকম উপদেষ্টা হইতে হবে যে উপদেষ্টার উপদেশে তারা চলে। তখন এনসিপি সাফল্যের মুখ দেখাটা তাদের জন্য খুব যে অসম্ভব তা কিন্তু নয়, কিন্তু সেই সম্ভাবনাকে নষ্ট করে ফেলার পথে তারা অনেক দূর চলে এসছে। এটাকে আবার ইউটার্ন করে সাফল্যের দিকে নিতে পারার মতো ব্যক্তিও দেশে আছে। তাদেরকে তাদের চিনতে হবে, আনতে হবে, টানতে হবে, মানতে হবে এবং সঠিক চেয়ারে বসিয়ে তাদের ফর্মুলা তাদের ফলো করতে হবে। সেক্ষেত্রে তারা যদি আপনাকে চায় এই চেয়ারে উপদেষ্টা হিসেবে, এটা তো ব্যক্তিগত প্রশ্ন হলো। আমি সেরকম তাদের থেকে যদি আগ্রহ প্রকাশ, আমি সেরকম যোগ্যতার অধিকারী হতে পেরেছি বলে মনে করি না। এরপরও এদেশের তারুণ্য তাদের রাজনৈতিক মানে গতিময়তার জন্যে যদি কারো শরণাপন্ন হন, তো উচিত হবে যে সরাসরি হোক বা দূর থেকে হলেও তাদেরকে সুপরামর্শ দেওয়া।